গুড মর্নিং স্টুডেন্টস। আজকের এই ভিডিওতে আমরা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে আরো একটি গুরুত্বপূর্ণ কবিতা, যেটা হচ্ছে আমাদের অন দ্য ক্যাসেল অফ সিলন, সেটা আমরা ডিসকাস করতে চলেছি। তো তোমরা যারা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে যারা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো ইউনিভার্সিটির কলেজগুলোতে, তাদের জন্য এই কবিতাটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আমরা ডিসকাস করতে শুরু করেছি আজকের কবিতা অন দ্য ক্যাসেল অফ সিলন। তো দেখো, এই কবিতার লেখক হচ্ছেন লর্ড বায়রন। তো প্রথমে আমরা লর্ড বায়রন সম্পর্কে দু একটা কথা জেনে নেব। লর্ড বায়রন পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন বায়রন, 1788 থেকে 1824, was a legendary British poet and a leading figure of the second generation of romantic poets alongside Percy Bysshe Shelley and John Keats. লর্ড বায়রন ছিলেন রোমান্টিক পিরিয়ডের সেকেন্ড জেনারেশনের একজন বিখ্যাত কবি। তিনি পিবি শেলি এবং জন কিটসদের সঙ্গী ছিলেন। He was famously described by his lover, Lady Caroline Lamb, as mad, bad and dangerous to know. তাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন তার প্রিয়তমা লেডি ক্যারোলিন। তিনি কি বলেছিলেন লর্ড বায়রন সম্পর্কে? তিনি বলেছিলেন লর্ড বায়রনকে জানাটা খুব কষ্টকর, খুব ডেঞ্জারাস, কারণ লর্ড বায়রনকে তিনি বলেছিলেন ম্যাড, ব্যাড অ্যান্ড ডেঞ্জারাস টু নো। তো আমরা জানবো যে কেন লর্ড বায়রন খুব ফেমাস। দেখো, ওয়াই ইজ হি ফেমাস? তো দ্য ফার্স্ট মডার্ন সেলিব্রিটি, এখনকার কবিরা খুব ফেমাস যারা আছে তাদের মধ্য থেকে লর্ড বায়রন ছিলেন প্রথম মডার্ন যুগের সব থেকে প্রথম একজন সেলিব্রিটি। অর্থাৎ তিনি এমন একজনের লেখক ছিলেন যার লেখালেখির মধ্যে একটা রেবেলিয়াস টাচ ছিল। ঠিক আছে, তাকে এক ধরনের মডার্ন রক স্টারও আমরা বলতে পারি। দ্য বায়রনিক হিরো, তার গল্পের নায়কেরা খুব ফেমাস। তার গল্পের নায়কদেরকে অনেক সময় বায়রনিক হিরো বলা হয়। আর কি, দ্য ওয়ারিয়ার অফ দ্য ওয়ারিয়ার, এ ওয়ারিয়ার ফর লিবার্টি, তিনি ছিলেন একজন এমন লেখক যিনি সবসময় সাম্য, ঐক্য এইসবের তিনি ভক্ত ছিলেন, তাই তাকে ওয়ারিয়ার ফর লিবার্টিও বলা হয়। তার কয়েকটা বিখ্যাত ওয়ার্ক, যেমন হিজ মাস্টারপিসেস ডন জুয়ান, চাইল্ড হ্যারল্ডস পিলগ্রিমেজ, দ্য প্রিজনার অফ সিলন, সি ওয়ার্কস ইন বিউটি। তো এই সমস্ত ওয়ার্কগুলো হচ্ছে লর্ড বায়রনের লেখা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ক। তো চলো আজকের যে কবিতা আমাদের অন দ্য ক্যাসেল অফ সিলন, সেটা আমরা ডিসকাস করি। দেখো, এই কবিতাটি অন দ্য ক্যাসেল অফ সিলন, অলসো নোন অ্যাজ দ্য সনেট অফ অন সিলন, এটা অনেক সময় সনেট অন সিলন নামেও খুব পরিচিত। serves as the introductory sonnet to Lord Byron's longer narrative poem The Prisoner of Ceylon. তো আসলে লর্ড বায়রনের একটা খুব বড় কবিতা রয়েছে যেটার নাম হচ্ছে দ্য প্রিজনার অফ সিলন। তো সেটারই একটা লাইট ভার্সন বা একটা ছোট রূপান্তর বলতে পারি আজকের আমাদের এই সনেটটা। ঠিক আছে, যেটার নাম হচ্ছে অন দ্য ক্যাসেল অফ সিলন। তো দেখো, এটার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের আগে জানা দরকার, যে এটা কি বিষয়ে কবিতাটি, এই সনেটটির বিষয়বস্তু কি। দেখো, এই সনেটটির বিষয়বস্তু হচ্ছে একজন ফ্রিডম ফাইটারকে নিয়ে, বা একজন এমন মানুষ যে সাম্যের জন্য খুব লড়াই করেছিলেন। কে ছিলেন সেই লোকটা? দেখো, জানবো আমরা। দ্য রিয়েল প্রিজনার, তো এই গল্পে একজন প্রিজনার বা একজন কয়েদির কথা রয়েছে। দ্য পোয়েম ইজ বেসড অন দ্য লাইফ অফ ফ্র্যাঙ্কোইস বনিভার্ড, এ সুইস নোবেলম্যান, মঙ্ক অ্যান্ড পলিটিশিয়ান। এই কবিতাটির হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে রয়েছে একজন ব্যক্তি যার নাম হচ্ছে ফ্র্যাঙ্কোইস বনিভার্ড। এই নামটা তোমরা খেয়াল রাখবে, এই ব্যক্তির উপরেই আজকের আমাদের এই কবিতাটি লেখা। তাই তিনি কে ছিলেন? তিনি ছিলেন একজন সুইজারল্যান্ডের বিখ্যাত ব্যক্তি, একজন ভালো পলিটিশিয়ান, এবং সবচেয়ে বড় জিনিস, হি ওয়াজ এ চ্যাম্পিয়ন অফ লিবার্টি। তিনি ছিলেন সাম্যতার জন্য লড়াই করার একজন পার্সন। কে? ফ্র্যাঙ্কোইস বনিভার্ড। তো যেমন সব দেশের ইতিহাসে যারা স্বাধীনতার বা সাম্যের জন্য লড়াই করে তাদেরকে অনেক সময় জেলে যেতে হয়, সিমিলারলি ফ্র্যাঙ্কোইস বনিভার্ডকেও কিন্তু তার দেশে অর্থাৎ সুইজারল্যান্ডে তার এই অত্যাচারিতার বিরুদ্ধে সাম্যের জন্য যে
যে সংগ্রাম, সেই লড়াইয়ের জন্য তাকেও কিন্তু জেলে জেলে তাকেও যেতে হয়েছিল। The conflict. Bonivard stood up against the tyrannical rule of Charles III, the Duke of Savoy, to defend the independence of Geneva. তো সুইজারল্যান্ডের ঘটনা, সুইজারল্যান্ডের জেনেভা যে জায়গাটা রয়েছে সেখানকার স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন ফ্র্যাঙ্কোইস বনিভার্ড। তো এটাতে কার খুব কষ্ট হয়েছিল? তখনকার যে স্বৈরাচারী রাজা, স্বৈরাচারী শাসক যার নাম ছিল চার্লস দ্য থার্ড, সেই চার্লস দ্য থার্ডে খুব আঘাত লেগেছিল। এই চার্লস দ্য থার্ড ছিলেন একজন স্বৈরাচারী শাসক। তিনি ছিলেন সেভয় বলে একটা জায়গার ডিউক, দ্য ডিউক অফ সেভয়। কি নাম? চার্লস দ্য থার্ড। এই লোকটা এই অত্যাচারী শাসক এর বিরুদ্ধেই লড়াই করেছিলেন আমাদের বনিভার্ড। The dungeon. As punishment, he was imprisoned for 4 years in the deep, damp underground dungeon of the Chateau de Sillon, right on the edge of Lake Geneva. তো তার এই মানে লড়াইয়ের জন্য ফ্র্যাঙ্কুইস বনিভার্ডকে প্রায় 4 বছরের জন্য কয়েদ করে রাখা হয়। কোথায়? স্যাটিউ ডি সিলন বলে একটা বিখ্যাত জেলখানা ছিল, সেইখানে তাকে 4 বছরের জন্য আন্ডারগ্রাউন্ডে তাকে সেখানে জেলে বন্দি করে রাখা হয়। He was literally chained to a stone pillar until Swiss forces finally liberated him. তাকে একটা পাথরের পিলারের সঙ্গে প্রায় 4 বছর ধরে সেখানে বেঁধে রাখা হয়েছিল। আর সেখানে তার শুধুমাত্র তাকেই নয়, আমাদের ফ্র্যাঙ্কুইস বনিভার্ডের যে ভাইয়েরা ছিল তাদেরকেও সেখানে বেঁধে রাখা হয়েছিল। এবং বনিভার্ডকে নিজের চোখের সামনেই ভাইদেরকে তিনি মারা যেতে দেখেন। তো এরকম কষ্টের মধ্য দিয়েও তিনি কখনোই সারেন্ডার করেননি। তার মধ্যে যে সাম্যের জন্য যে ভালোবাসা, একতা, সাম্য এবং স্বাধীনতার জন্য যে লড়াই, তিনি তা চালিয়ে গিয়েছিলেন। তো ব্যাক স্টোরি কি? এই কবিতাটা লেখার ব্যাক স্টোরিটা আমাদের জানা দরকার। দ্য সেলিং ট্রিপ উইথ সেলি। তো কি হয়েছে ব্যাপারটা? ইন জুন 1816, লর্ড বায়রন and his close friend পার্সি বাইসি শেলি were sailing on Lake Geneva. 1816 সালে আমাদের আজকের যে কবি লর্ড বায়রন, যিনি এই কবিতাটা লিখেছিলেন, তিনি এবং তার বন্ধু পিবি শেলি, তোমরা জানো একজন বিখ্যাত রোমান্টিক পোয়েট। তো আমাদের লর্ড বায়রন তার বিখ্যাত বন্ধু পিবি শেলির সাথে জেনেভাতে একবার ঘুরতে গিয়েছিলেন, সুইজারল্যান্ডে। They were trapped by heavy rains and decided to tour the castle of Ceylon. তো সেখানে খুব প্রচুর জোরে বৃষ্টিপাত হচ্ছিল এবং সেই বৃষ্টিপাতের কারণে তারা বাধ্য হয়ে পাশের যে একটা কয়েদখানা বা একটা পুরানো দিনের যে জেল, যেটার নাম হচ্ছে দ্য ক্যাসেল অফ সিলন বা সিলনের দুর্গ, সেইখানে তারা বেড়াতে যান। কে কে যান? আমাদের লেখক বা আজকের কবি লর্ড বায়রন তার বন্ধুর সাথে। তো সেখানে তারা যান, দ্য ক্যাসেল অফ সিলনে যান। ডিপলি মুভড বাই দ্য ডানজিয়ন, বায়রন ওয়াক থ্রু দ্য ডার্ক কোল্ড ডানজিয়ন অ্যান্ড শো দ্য এক্সাক্ট পিলার ওয়ার বনিভার্ড ওয়াজ চেন। বায়রন যখন সেই ক্যাসেল অফ সিলনে বেড়াতে যান, সেই জায়গাটাতে, ঠিক আছে, যে জায়গায় একদা এককালে আমাদের বনিভার্ডকে রাখা হয়েছিল, তখন বায়রন সেই জায়গাগুলা নিজে পার্সোনালি গিয়ে যখন দেখেন, তখন তিনি খুব সেটার দ্বারা কি বলবো, তিনি খুব বেশি প্রভাবিত হন। ঠিক আছে, সেখানকার অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে যে জায়গাগুলো দেখে নিয়ে, বনিভার্ডকে যেখানে রাখা হয়েছিল সে জায়গাগুলো দেখে নিয়ে তিনি কিন্তু খুব প্রভাবিত হন। হি ওয়াজ সো ইমোশনালি মুভড বাই দিস fight against oppression that he carved his own name into the third column, which tourists can still see today, and wrote the poem immediately. তো তিনি সেখানে খুব বেশি প্রভাবিত হন এবং আশ্চর্য হয়ে যান যে একজন মানুষ অত্যাচারের বিরুদ্ধে এত এত পুরো কদমে এত কষ্ট সহ্য করেও কিভাবে লড়তে পারে। এবং তিনি খুব মনে মনে প্রেজ করেন বনিভার্ডকে এবং তার সেখানে থার্ড কলমে নিজের নামও লিখে যান, যেটা আজ পর্যন্ত জেনেভার তোমার ক্যাসেল অফ সিলনে রয়ে গেছে। এবং তারপরে ইমিডিয়েটলি ওই পরিদর্শনের পর, ক্যাসেল অফ সিলন থেকে ফিরে আসার পরেই তিনি ইমিডিয়েটলি এই কবিতাটা লেখেন এবং এই কবিতাটা তিনি ডেডিকেট করেন কাকে? বনিভার্ডকে, যে ছিলেন
মাস্টার অফ লিবার্টি, যিনি স্বাধীনতার জন্য, সাম্যের জন্য লড়াই করেছিলেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এই কবিতাটা সম্পর্কে কয়েকটা ফ্যাক্টর যেগুলো আমাদের পরীক্ষাতে কাজে লাগবে। প্রথম ফ্যাক্টর হচ্ছে কম্পোজিশন অ্যান্ড পাবলিকেশন। কবিতাটা কম্পোজ করা হয়েছিল জুন 1816 সালে। মনে আছে সময়টা, যখন 1816 সালে আমাদের লর্ড বায়রন পিবি শেলির সাথে বেড়াতে গিয়েছিলেন ক্যাসেল অফ সিলনে, ঠিক সেই সময়ে তিনি এই কবিতাটাও কম্পোজ করেছিলেন। তো সালটা ছিল 1816 সালে জুন মাসে, এবং এটা পাবলিশ হয়েছিল 1816 সালের ডিসেম্বরের 5 তারিখে। ঠিক আছে, তো এই ডেটগুলো তোমাদের খুব পরীক্ষার কাজে লাগে। নেক্সট আমাদের একটা জিনিস জানা দরকার, পোয়েটিক ফর্ম। তো এটা কি ধরনের কবিতা? এটা একটা দেখো, এটা একটা সনেট। কেমন সনেট? এটা একটা পেত্রার্কান সনেট। পেত্রার্কান সনেটে কেমন থাকে ডিভাইডেশনটা? এখানে ডিভিশনটা থাকে তোমাদের একটা, প্রথম পার্ট হয় 8 লাইনের অক্টেভ, আর পরের পার্ট হয় 6 লাইনের সেস্টেড। তো ইট ইজ এ পলিটিক্যাল সনেট কনসিস্টিং অফ এক্স্যাক্টলি 14 লাইন্স। এবং এটা যেহেতু একজন পলিটিক্যাল বা একজন বিখ্যাত মনীষী নিয়ে লেখা, তাই এটা আমরা এক ধরনের পলিটিক্যাল সনেটও বলতে পারি। আর এই কবিতার রাইম স্কিম কেমন আছে? ইট ফলোজ এ ট্রেডিশনাল পেত্রার্কান বা ইটালিয়ান সনেট যেটাকে বলা হয়, সেই স্ট্রাকচারটাকেই এই কবিতাটা ফলো করে। এখানে তুমি অক্টেভ পাবে, যেটার মধ্যে এ বি বি এ রাইম স্কিম রয়েছে, অ্যান্ড সেস্টেট রয়েছে 6 লাইনের, যার মধ্যে রাইম স্কিম রয়েছে সি ডি ই। তো এই হচ্ছে এই কবিতার রাইম স্কিম। আর কি সেন্ট্রাল কনসেপ্ট, এই পুরো কবিতাটার কনসেপ্ট কি? দ্য চেনলেস মাইন্ড, অর্থাৎ একেবারে ফ্রি ফ্রি মাইন্ড। ঠিক আছে, মন যেখানে মানুষের মুক্ত থাকে, সেই জায়গাতেই ভালো ভালো ফ্রিডম ফাইটাররা জন্ম নেয়। তো আইডিয়া দ্যাট ফিজিক্যাল চেঞ্জ অ্যান্ড ডাঞ্জিয়ন্স ক্যান ইমপ্রিজন দ্য হিউম্যান বডি, বাট দে ক্যান নট কনকোয়ার এ মাইন্ড ডেভোটেড টু লিবার্টি। বলছে এই যে পার্থিব জগতের চেন বা শিকল, সেটা শুধুমাত্র একটা মানুষের শরীরকে আটকে রাখতে পারে বা বন্ধনে আবদ্ধ করতে পারে, কিন্তু কখনোই একটা মানুষের মনকে আবদ্ধ করতে পারে না। যে মন সাম্যের দিকে অগ্রসর হয়ে গেছে, যে মন সব সময় স্বাধীনতা খুঁজে বেড়ায়, সেই মনকে কোনো চেন বা কোনো শিকলেই আবদ্ধ করে রাখতে পারে না। এটাই হচ্ছে এই কবিতাটার মূল মন্ত্র। তো চলো এবার আমরা কবিতাটা শুরু করি। দেখো অক্টেভ যেটা 8 লাইনের, সেটার সরল অর্থ আমরা শুরু করি। দেখো ফার্স্ট লাইন, ইটারনাল স্পিরিট অফ দ্য চেনলেস মাইন্ড। ইটারনাল স্পিরিট, ইটারনাল শব্দের অর্থ হচ্ছে নেভার এন্ডিং, স্পিরিট মানে হচ্ছে উদ্যম, অফ দ্য চেনলেস, চেনলেস অর্থাৎ চেন মানে জানোই তোমরা শিকল, আর চেনলেস বলতে শিকল বিহীন, মাইন্ড মানে হচ্ছে মন। তাহলে প্রথম লাইনের অর্থ কি? হে স্বাধীনতা, তুমি হলে মানুষের শিকলহীন মুক্ত মনের এক অমর শক্তি। এটা অর্থটা কি? বায়রন এখানে স্বাধীনতাকে সম্বোধন করে বলেছেন যে মানুষের শরীরকে বন্দি করা গেলেও তার মনকে বা চিন্তা ভাবনাকে কখনো শেকল দিয়ে বেঁধে রাখা যায় না। মন সবসময় স্বাধীন, আর স্বাধীনতা হলো সেই মুক্ত মনের একটা অমর রূপ। তো এই হচ্ছে প্রথম লাইন। তাহলে ইটারনাল স্পিরিট অফ দ্য চেনলেস মাইন্ড। সেকেন্ড লাইন, ব্রাইটেস্ট ইন ডাঞ্জিয়ন্স লিবার্টি দাও আর্ট। অর্থাৎ হে স্বাধীনতা, যখন কোনো মানুষকে অন্ধকার কারাগারে বন্দি করা হয়, তখন তোমার আলো সেখানে সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠে। ঠিক আছে, তাহলে অর্থটা কি? এখানে বলতে চাইছেন কবি যে বাইরে ঘুরে বেড়ানোর সময় মানুষ হয়তো স্বাধীনতার মূল্য অতটা বোঝে না, কিন্তু যখন একজন মানুষকে অন্ধকার জেলখানায় অর্থাৎ ডানজিয়ন বন্দি করা হয়, তখন তার মনের ভেতরে স্বাধীন হওয়ার ইচ্ছাটা আরো হাজার গুণ বেশি তীব্র আর উজ্জ্বল হয়ে ওঠে। তাই কবি বলেছেন ব্রাইটেস্ট ইন ডানজিয়ন্স লিবার্টি দাও আর্ট। নেক্সট 3 নম্বর লাইন, ফর দেয়ার দাই হ্যাবিটেশন ইজ দ্য হার্ট। কারণ স্বাধীনতার আসল বাসস্থান বা ঘর হলো মানুষের হৃদয়ের গভীরে। অর্থাৎ কবি কি বলতে চাইছেন? কবি বলতে চাইছেন জেলখানার পাথর আর লোহার দেয়াল মানুষের শরীরকে আটকে রাখতে পারে না, কিন্তু মানুষের মন বা হৃদয়কে ছুঁতে পারে না। ঠিক আছে, যেহেতু স্বাধীনতা মানুষের হৃদয়ে বাস করে, তাই কোনো অত্যাচারী শাসক তাকে ধ্বংস করতে পারে না। কবি এই জন্যই বলেছেন ফর দেয়ার দাই হ্যাবিটেশন ইজ দ্য হার্ট। ঠিক আছে, স্বাধীনতা আসলে মানুষের হৃদয়ের মধ্যে বসবাস করে। চতুর্থ লাইন, দ্য হার্ট উইচ লাভ অফ দি অ্যালোন ক্যান বাইন্ড। এই হৃদয়কে
কোনো অত্যাচারীর শক্তি দিয়ে দমানো যায় না, একে কেবল স্বাধীনতার প্রতি ভালোবাসায় বেঁধে রাখতে পারে। ঠিক আছে, কবি বলতে চাইছেন যে একজন সত্যিকারের স্বাধীনতা সংগ্রামীর মনকে কোনো ভয় বা অত্যাচার দিয়ে বশ করা যায় না, তার হৃদয় কেবল একটা জিনিসেই বোঝে, সেটা হলো স্বাধীনতার প্রতি গভীর ভালোবাসা। ঠিক আছে, তাই কবি বলেছেন দ্য হার্ট উইচ লাভ অফ দি অ্যালোন ক্যান বাইন্ড। পঞ্চম এবং ষষ্ঠ লাইন, and when thy sons to fetters are consigned, to fetters and the damp vault dayless gloom, to fetter মানে এখানে চেন্ড অর্থাৎ শিকল বন্ধ করা। ঠিক আছে, আর এখানে সানস অফ সানস বলতে এখানে যারা ফ্রিডম ফাইটার তাদেরকে বলেছেন কবি সানস। তো সহজ অর্থটা কি, কি বলছে, and when thy sons to fetters are consigned, consigned শব্দের অর্থ কি, imprison অর্থাৎ কয়েদখানায় বন্দী করা, consigned শব্দের অর্থ হচ্ছে কয়েদখানায় বন্দী করা। তাহলে নরমাল অর্থটা কি, আর যখন স্বাধীনতার এই বীর সন্তানদের, যেমন ফ্রান্সিস বনিভার, তো স্বাধীনতার এই বীর সন্তানদের পায়ে ভারী লোহার বেড়ি অর্থাৎ যেটাকে বলছে ফেটার্স পরিয়ে মাটির নিচে অন্ধকার স্যাঁতস্যাঁতে কাল কুঠুরিতে ফেলে রাখা হয়, যেখানে সূর্যের আলোও পৌঁছায় না। দেখো বলছে ড্যাম ভোল্টস ডেলেস গ্লুম, অর্থাৎ লর্ড বায়রন এখানে চিলন দুর্গের সেই ভয়ানক জেলের পরিবেশটা আমাদের সামনে তুলে ধরেছেন। তিনি বলেছেন অত্যাচারী রাজারা যখন মুক্তিকামীদের লোহার শিকল দিয়ে বেঁধে সূর্যের আলোহীন ভেজা অন্ধকার ঘরে আটকে রাখে, সেই দৃশ্যই বর্ণনা হয়েছে। সপ্তম লাইন, দেয়ার কান্ট্রি কনকার্স উইথ দেয়ার মার্টারডম, অর্থাৎ তখন আপাত দৃষ্টিতে মনে হতে পারে রাজা জিতে গেল, কিন্তু আসলে সেই বন্দির আত্মত্যাগ, সেই বন্দির আত্মত্যাগের মাধ্যমে তারা দেশ তার দেশ জয়লাভ করে। তাহলে কবি কি বলতে চাইছেন, যে যখন একজন দেশপ্রেমিক জেলে বন্দী হয়ে কষ্ট পায় বা মারা যায়, সে দেশের মানুষের কাছে শহীদ হয়ে ওঠে। তার এই কষ্ট দেখে দেশের বাকি হাজার হাজার মানুষ রাজার বিরুদ্ধে জেগে ওঠে। তাই অত্যাচারী বন্দী করলেও শেষ পর্যন্ত দেশের এই জয় হয়। অষ্টম লাইন, and freedom's fame wins and freedom's fame finds wing on every wind, অর্থাৎ এবং সেই বীরের ত্যাগের গল্প ও স্বাধীনতার গৌরব বাতাসে ডানা মেলে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে বায়রন বলেছেন যে জেলের ভেতরে থাকা একজন মানুষের কণ্ঠ হয়তো স্তব্ধ করা যায়, কিন্তু তার ত্যাগের কাহিনী বাতাসের মতো চারিদিকে ছড়িয়ে পড়ে। পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ তার থেকে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার সাহস পায়। ঠিক আছে, তো এই ছিল ৮ লাইনের অক্টেভ। এই ৮ লাইনে আমরা কি বুঝতে পারছি, দেখো লর্ড বায়রন আমাদের বোঝাতে চাচ্ছেন যে অত্যাচারী শাসকরা ভাবতো তারা বনিভার্ডকে চিলেন দুর্গে বন্দী করে স্বাধীনতাকে শেষ করে দিয়েছে, কিন্তু আসলে তারা স্বাধীনতাকে আরো শক্তিশালী করে তুলেছে, কারণ বনিভার্ডের গল্পটা সারা পৃথিবীর মানুষের মনে ছড়িয়ে পড়েছে। তো এই ছিল অক্টেভ বা ৮ লাইনের মানে। এবার দেখো সেস্টেড বা শেষ ৬ লাইনের অর্থ। দেখো লাইন 9, চিলন thy prison is a holy place, হে চিলন দুর্গ তোমার এই কারাগারটি এখন আর কোনো সাধারণ জেলখানা নয়, এটি একটি পবিত্র স্থান বা তীর্থভূমিতে পরিণত হয়েছে। বায়রন কি বলতে চাইছে, বায়রন এখানে চিলন দুর্গের কারাগারটিকে সরাসরি সম্বোধন করে বলেছেন যে যেখানে ফ্রান্সিস বনিভার্ডের মতো একজন মহান মানুষ স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, সেই জায়গাটি অপবিত্র বা নোংরা হতে পারে না। কোনো মন্দিরের মতোই এই জেলখানাটি এখন পবিত্র হয়ে উঠেছে। তাই কবি বলছেন চিলন দাই প্রিজন ইজ এ হোলি প্লেস, হে চিলন তোমার এই জেলখানা, দায় মানে তোমার, তোমার এই জেলখানা এখন একটা পবিত্র স্থান। তারপর দেখো ১০ নম্বর লাইন, and thy sad floor and altar for it was trod, এবং তোমার এই অন্ধকার দুঃখ ভরা মেঝেটি একটি পবিত্র যজ্ঞ বেদী বা অল্টারে রূপান্তরিত হয়েছে।
গির্জা বা মন্দিরে যেখানে দাঁড়িয়ে ঈশ্বরের উপাসনা বা উৎসর্গ করা হয় তাকে অল্টার বা বেদি বলা হয়। বাইরন বলেছেন বনিভাট যখন পায়ে শিকল বাঁধা অবস্থায় এই মেঝের উপর দিয়ে হেঁটে যেতেন তখন তার প্রতিটা পদক্ষেপ ছিল স্বাধীনতার জন্য এক একটি প্রার্থনা। তাই এই সাধারণ মেঝেটি একটি পবিত্র বেদিতে আজকে পরিণত হয়েছে। 11 এবং 12 নম্বর লাইন, until his very steps have left a trace worn as if thy cold pavement were a sword। কি বলছে, until his very step have a left a trace, যতক্ষণ না পর্যন্ত তার পায়ের ছাপ না পড়ে থাকে, ওয়ান মানে ক্ষয় হয়ে হয়ে, যখন তুমি কোনো জায়গায় বারবার যাতায়াত করো তখন সেই জায়গাটাতে একটু ক্ষতস্থান হয়, ঠিক আছে, এবং সেটা আস্তে আস্তে কি হয়, এস ও ডি সড, সড শব্দের অর্থ হচ্ছে এখানে সেটা স্মুথ হয়ে যাওয়া। তাহলে কি বলছে, আনটিল হিজ ভেরি স্টেপ হ্যাভ লেফট এ ট্রেস ওয়ার্ন অ্যাজ ইফ দাই কোল্ড পেভমেন্ট ওয়ার এ সড। কারণ বনিভাট বছরের পর বছর সেই মেঝের উপর এতবার হেঁটেছেন যে তার পায়ের চাপে সেই শক্ত পাথরের মেঝেতেও গভীর দাগ পড়ে গেছে, যেন সেই শক্ত পাথরটি কোনো নরম মাটি বা ঘাস ছিল, এরকম হয়ে গেছে। অর্থাৎ কবি কি বলতে চাইছেন, এই লাইন দুটোতে বনিভাটের দীর্ঘ 4 বছরের কষ্টের কথা বলা হয়েছে। তিনি লোহার খুঁটিতে বাঁধা অবস্থায় দিনের পর দিন একই জায়গায় পায়চারি করতেন। তার পায়ের ঘষায় জেলখানার সেই শক্ত ঠান্ডা পাথর ক্ষয়ে গিয়ে সেখানে গর্তের মতো দাগ তৈরি হয়ে গেছে। পাথরের উপর এই দাগ বনিভাটের সীমাহীন ধৈর্যের প্রতীক। ক্লিয়ার? 13 নম্বর লাইন, বাই বনিভার্ড মে নান দোজ মার্কস ইফেস। অর্থাৎ এই দাগগুলোর অন্য কারো নয়, স্বয়ং বীর বনিভার্ডের পায়ের দাগ। আমি প্রার্থনা করি পৃথিবীর কোনো মানুষ বা কোনো অত্যাচারী শাসক যেন এই দাগগুলো কখনোই মুছে দিতে না পারে। ইফেস, ই ডাবল এফ এ সি ই, ইফেস শব্দের অর্থ মুছে দেওয়া। তাহলে কবি কি বলতে চাইছেন, লর্ড বায়রন এখানে আবেগময় হয়ে বলছেন যে পাথরের বুকে তৈরি হওয়া এই পায়ের চিহ্নগুলো হলো স্বাধীনতার আসল দলিল। ইতিহাস থেকে যেন কেউ এই চিহ্ন বা বনিভারের ত্যাগের কথা মুছে না দেয়, এটা সব সময় অমর থাকা উচিত। এবং তারপর ফাইনাল লাইন আসে এই কবিতার, ফর দে অ্যাপিল ফ্রম টাইরেনি টু গড। তাহলে কেন বনিভার্টকে সবাই খেয়াল রাখবে, কেন কবি বলছেন যে তার চিহ্ন, বনিভারের চিহ্ন কেন কেউ মেটাতে পারবে না? তাহলে কবি কি বলছেন, চতুর্থ লাইনে উত্তর দিচ্ছেন যে কারণ পাথরের উপর পড়ে থাকা এই নীরব পায়ের দাগগুলো অত্যাচারী রাজাদের বিরুদ্ধে সরাসরি ঈশ্বরের দরবারে সুবিচারের আবেদন জানায়। ঠিক আছে? তাহলে কবি কি বলতে চাইছেন, এটি এই কবিতার সবচেয়ে শক্তিশালী এবং শেষ লাইন। কোন লাইনটা? ফর দে অ্যাপিল ফ্রম টাইরানি টু গড। দে মানে তারা বা সেগুলো, কোনগুলো? ওই যে আমাদের বনিভার্ডের চিহ্নিত বা চিহ্নগুলি, বনিভার্ডের চিহ্নগুলোকে বলা হচ্ছে দে। তারা কি করছে বনিভার্ডের চিহ্নগুলো? তারা ঈশ্বরের কাছে স্বৈরাচারিতার বিরুদ্ধে আপিল করছে। তাই কবি বলছে যে পৃথিবীতে যখন রাজারা বা শাসকরা অন্ধ ও অত্যাচারী হয়ে ওঠে তখন কোনো সাধারণ মানুষ বিচার পায় না। এমতো অবস্থায় বনিভার্ডের মতো মানুষের এই নীরব কষ্ট এবং পাথরের উপর তার পায়ের চিহ্নগুলো সরাসরি ভগবানের কাছে গিয়ে নালিশ জানায়, আর ঈশ্বর অবশ্যই সেই অত্যাচারীদের বিচার করবেন। এই হচ্ছে শেষ লাইনের অর্থ। তো দেখো মোটামুটি এই লাস্ট 6 লাইনের আমরা মর্ম কি বুঝতে পারছি। লর্ড বায়রন এই সনেট অফ চিলন আসলে আমাদেরকে শেখায় যে স্বৈরাচারী শাসকরা সাময়িকভাবে আমাদেরকে বা আমাদের শরীরকে বন্দি করে রাখতে পারলেও আমাদের ভেতরের যে চেনলেস মাইন্ড, অর্থাৎ আমাদের স্বাধীন মন বা মুক্ত মনকে কখনোই বন্দি করে রাখতে পারে না। সত্যের এবং স্বাধীনতার জয় নিশ্চিত। এই হচ্ছে এই কবিতাটার আসল বিষয়বস্তু। এই কবিতাটা থেকে তোমরা আরো কিছু জিনিস জানতে চাইলে কমেন্টে আমাকে জানাবে, এবং যারা এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো তারা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে আমার কাছে ক্লাসে অ্যাড হতে পারো। ঠিক আছে? তোমরা জানাবে কমেন্টে, আমি তোমাদের অ্যাড করে নেব। আমার ক্লাস চলছে প্রতি সপ্তাহে 3 দিন করে আমি
ক্লাস নিয়ে থাকি এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে। তুমি যে কোনো কলেজে পড়ে না কেন, বলরামপুর, পুরুলিয়া, ঝালদা, রঘুনাথপুর, কাশীপুর, সব কলেজেই তুমি যেখানেই তুমি পড়ে থাকো না কেন, তুমি যেখানেই তুমি থাকো না কেন, বাড়িতে বসেই সব রকমের নোটস এবং সব রকমের পড়া তুমি পেয়ে যাবে। তো আজকের ভিডিওতেই এই পর্যন্তই।